অনেক দূরে পাহাড় আর নদী ঘেরা এক সুন্দর রাজ্য ছিল রত্নপুর। রাজ্যটা ছিল ধনী, শান্ত আর ফসলভরা। মাঝখানে দাঁড়িয়ে ছিল বিশাল সোনালী প্রাসাদ, উঁচু মিনার আর রঙিন কাচের জানালা। কিন্তু আশ্চর্যের বিষয় একটাই, এই প্রাসাদে রাজা থাকতেন না। রাজা সম্রাট দেবব্রত থাকতেন শহরের শেষ প্রান্তে, একটা ছোট্ট মাটির কুড়ে ঘরে। রাজ্যের মানুষ এই নিয়ে ফিসফিস করত, রাজা কি গরিব? না না, নিশ্চয়ই পাগল। শুনেছি তিনি নাকি শাপগ্রস্ত। কিন্তু রাজা চুপ থাকতেন। কিন্তু কেউ জানত না আসল সত্য। দেবব্রত ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। অন্য রাজপুত্ররা যেখানে সোনারূপা, ঘোড়া আর অস্ত্র নিয়ে খেলত, দেবব্রত সেখানে দাসদের গল্প শুনতেন, রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে গরিবদের খাবার খেতে দেখতেন। একদিন তিনি তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা, সবাই কি প্রতিদিন পেট ভরে খায়? রাজা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, না বাবা, রাজ্য চালাতে গেলে সব ঠিক করা যায় না। এই কথা দেবব্রতের মনে গভীর দাগ কাটে। যখন দেবব্রত রাজা হলেন, পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। মন্ত্রী, সেনাপতি, রাজপরিবার সবাই অপেক্ষা করছিল। নতুন রাজা সিংহাসনে বসবেন, রাজপ্রাসাদে থাকবেন। কিন্তু রাজা সিংহাসনে বসেই ঘোষণা করলেন, আজ থেকে আমি প্রাসাদে থাকব না। সবাই স্তব্ধ। পরদিন দেখা গেল, রাজা নিজের হাতে বানানো এক মাটির কুড়ে ঘরে উঠে গেছেন। প্রতিদিন ভোরে রাজা বের হতেন। কখনো কৃষকের সাথে মাঠে কাজ করতেন, কখনো শ্রমিকের সাথে পাথর তুলতেন, কখনো গরিব ঘরে বসে ভাত খেতেন। তিনি বলতেন, যে রাজা মানুষের কষ্ট জানে না, সে রাজা নয়। ধীরে ধীরে রাজ্যের আইন বদলাতে লাগল। কর কমানো হলো, গরিবদের জন্য খাদ্যঘর খোলা হলো, বিনা খরচে চিকিৎসা চালু হলো। মানুষ বুঝতে শুরু করল, এই রাজা আলাদা। কিন্তু সবাই খুশি ছিল না। কিছু লোভী মন্ত্রী ভাবল, রাজা কুড়ে ঘরে থাকে, আমাদের কথাই চলবে। তারা পাশের রাজ্যের সাথে গোপনে চুক্তি করল। একদিন হঠাৎ শত্রু রাজ্য আক্রমণ করল। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মন্ত্রী দৌড়ে এসে বলল, মহারাজ, প্রাসাদে চলে আসুন, নিরাপদ জায়গা। রাজা শান্ত গলায় বললেন, আমার মানুষ যেখানে, আমিও সেখানেই। তিনি কুড়ে ঘরের সামনে দাঁড়ালেন। চারপাশে মানুষ জড়ো হল। রাজা বললেন, আমি তোমাদের সাথে কষ্ট পেয়েছি, আজ লড়ব তোমাদের সাথে। কৃষক লাঠি নিয়ে দাঁড়াল, জেলে বর্ষা ধরল, যুবক নিজের বুক চিতিয়ে দাঁড়াল। দেবব্রত সামনে থেকে নেতৃত্ব দিলেন। শিশুদের সাহস ও খাতার তথ্যের কারণে যুদ্ধ সহজ হল না, কিন্তু শত্রু পরাজিত হল। ষড়যন্ত্রকারীরা ধরা পড়ল। রাজা বললেন, ন্যায় মানে প্রতিশোধ নয়। তাদের শাস্তি হল, রাজ্য শান্তি ফিরল। যুদ্ধের কয়েক বছর পরে রাজা দেবব্রত বুঝলেন, তার পাশে একজন সাহসী ও বুদ্ধিমান জীবনসঙ্গী থাকা দরকার। রাজকন্যা আরোহী ছিলেন রত্নপুরের পাশের রাজ্যের প্রিন্সেস, যিনি মানুষের পাশে কাজ করতেন এবং দয়া ও বুদ্ধিতে সমৃদ্ধ ছিলেন। দেবব্রত কুড়ে ঘরের পাশে ছোট উদ্যান তৈরি করলেন এবং আরোহীকে ডেকে বললেন, আপনি যদি পাশে থাকেন, আমাদের রাজ্য আরও শক্তিশালী হবে। রাজকন্যা হেসে বললেন, আমি চাই মানুষের পাশে থেকে সাহায্য করতে। বিয়ে হলো কুড়ে ঘরের পাশে, যেখানে গ্রামের মানুষ, শিশু, কৃষক সবাই উপস্থিত ছিলেন। এটি ছিল সাধারণ অথচ আনন্দময় একটি অনুষ্ঠান। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হল না। বিয়ের এক সপ্তাহের মধ্যেই সন্ধ্যায় নদীর ধারে অদ্ভুত আলো ও ধোঁয়া দেখা দিল। মানুষ চিৎকার করতে লাগল। নদীর ধারে দাঁড়িয়ে ছিল একটি ভয়ঙ্কর রাক্ষসের মতো ছায়া, যার চোখে আগুন জ্বলছিল। দেবব্রত বুঝলেন, রাক্ষস আসলে শত্রু রাজ্যের একটি প্রাচীন জাদুর ছায়া, যা রত্নপুরের মানুষদের ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে। রাজকন্যা আরোহী বললেন, আমরা একসাথে লড়ব। আমাদের সাহস, একতা ও বুদ্ধি দিয়ে রাক্ষসকে হারাব। শিশুরা, যুবকরা, কৃষকরা সবাই একত্রিত হল। শিশুরা প্রথমে রাক্ষসের নজর অন্যদিকে সরাল। তারা নদীর পাশে রাখা ছোট বালতি ও জাল ব্যবহার করে ছায়াকে বিভ্রান্ত করল। দেখো, রাক্ষসটি ভয় পাচ্ছে, মিনা চিৎকার করল। যুবকরা, কৃষকরা এবং জেলে রাক্ষসের ফাঁদ তৈরি করল।
দেবব্রত ও রাজকন্যা সামনে থেকে নেতৃত্ব দিলেন। রাক্ষস শক্তিশালী হলেও মানুষের একতা ও সাহস তাকে ধীরে ধীরে আটকে ফেল। রাক্ষসের চোখে আগুন জ্বলে উঠল। সে হঠাৎ আক্রমণ করল। দেবব্রত নিজে ঝুঁকির মধ্যে গিয়ে রাক্ষসকে সামলালেন। রাজকন্যা আরোহী ঝাঁপ দিয়ে রাক্ষসের শক্তির উৎস ধ্বংস করলেন। শিশুদের কৌশল ও যুবকদের সাহস মিলে রাক্ষসকে পরাজিত করল। শত্রু রাজ্যের গুপ্তচর ধরা পড়ল। তারা আর রত্নপুরে আক্রমণ করার সাহস পেল না। রাক্ষস ধরা পড়ার পরে দেবব্রত বললেন, ভয়, রোষ বা প্রতিশোধ কখনো স্থায়ী নয়। সাহস, ভালোবাসা ও একতা হল সত্যিকারের শক্তি। মানুষরাও বুঝল, ভয় ছাড়া শক্তি আসে একতা ও ভালোবাসা থেকে। দেবব্রত ও রাজকন্যা আরোহী কুড়ে ঘরে থেকে রাজ্য পরিচালনা করলেন। তারা শিশু, কৃষক, জেলে সবাইকে সঙ্গে নিয়ে স্কুল, হাসপাতাল, খাদ্যঘর চালু করলেন। রাজা বললেন, আমার মানুষ যেখানে, আমার হৃদয়ও সেখানে। আমাদের প্রাসাদ এখানেই, এই ছোট কুড়ে ঘরগি। শিশুরা খেলতে খেলতে বলল, মহারাজ, আমরা কি কখনো প্রাসাদে যাব? রাজা হেসে বললেন, আমার প্রাসাদ এখানেই। তোমাদের হাসি, সাহস আর সুখী আমার সিংহাসনগি। বছর কেটে গেল। রাজা দেবব্রত ও রাজকন্যা আরোহী বিদ্ধ হলেন। নদীর ধারে বসে মানুষদের সঙ্গে গল্প করতেন। রত্নপুরের মানুষ জানল, রাজার সিংহাসন নয়, হৃদয় সবচেয়ে বড়। রত্নপুরের ইতিহাসে লেখা রইল, এই রাজ্যে রাজা সিংহাসনে নয়, কুড়ে ঘরে বসে মানুষের হৃদয় শাসন করতেন, আর সাহসী রাজকন্যা ও শিশুদের সঙ্গে সব বিপদ মোকাবিলা করতেন।